Am I visible now? Friends, am I visible now? Am I visible now? Am I visible now? Am I visible now, friends? I am from handset now. Am I visible? Am I visible and audible? Shubha Sandhya, my friends. As my desktop was disturbing, I have switched over to the handset. Am I audible now? Am I audible now? Yes. Yes, sir. Indranil, am I audible? Am I audible and visible? May I start? Yes, both. Thank you. আমি আগের পার্টটা আপনারা শুনতে পাননি। আমি একটু বলছিলাম যেটা যেটা আমি আজকে বলবো এই ভারতবর্ষের কিছু পরিস্থিতি নিয়ে আর আন্তর্জাতিক সিচুয়েশনস নিয়ে একটু কথা বলবো। দিন কয়েক আগে ব্যাঙ্গালোরে একটা ক্রিকেট, সম্ভবত আইপিএল, স্টেডিয়ামের বাইরে স্ট্যাম্পেডে মৃত্যু মিছিল, প্রচুর মানুষ আহত হলো। এটা জেনে শুনেও কর্তৃপক্ষ স্টেডিয়ামের মধ্যে আনন্দ করল। এটা একটা মানসিকতার অবক্ষয়, মনুষ্যত্বের অবক্ষয়, একটা নোংরামো। পশ্চিমবাংলার দেখুন আপনি, আজকে কেন্দ্রীয় সরকারকে বাউন্ডারিতে ফেন্সিং করার জন্যে স্টেট গভর্নমেন্টকে বহুবার রিকোয়েস্ট করেছে ল্যান্ড দেওয়ার জন্যে, দেয়নি। সুপ্রিম কোর্টে কয়েকবার যেতে হয়েছে, সেখানেও সুরাহা হয়নি। আলটিমেটলি হোম মিনিস্টারের চাপে মুখে বলেছে রাজ্য সরকার তারা জায়গা দেবে, কিন্তু কতখানি কি এক্সিকিউশন হবে জানি না আমরা। এটা খুব দুর্ভাগ্য। আর ন্যারেটিভ দেখুন, এদেশে গান্ধীজি দেশকে স্বাধীন করেছে, নেহেরু দেশকে স্বাধীন করেছে, তাই নেহেরু গান্ধী ডাইনেস্টির কাছে ভারতবর্ষ বাবার সম্পত্তি। হ্যাঁ, ইন্দিরা গান্ধী বাংলাদেশ মুক্তিযুদ্ধ সাফল্যজনকভাবে চালিয়ে গেছিল, সাফল্য, এগুলো সব শুনতে হবে। আর এদিকে পশ্চিমবাংলায় বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সততার প্রতীক, তিনি নাকি ডাবল ডাবল চাকরি সবাইকে দিয়ে ফেলেছেন। পশ্চিমবাংলার সব প্রবলেম সলভ হয়ে গেছে, অল ডান, ডিডস আর ডান, এইসব ন্যারেটিভ সব সাফল্য তার। অথচ অপারেশন সিন্দুর এই সাফল্যের জন্যে যদি কেন্দ্রের সরকার, কেন্দ্রের পলিটিক্যাল পার্টি বা প্রধানমন্ত্রী কিছু সাফল্য দাবি করে থাকে, সেখানে বিদ্রুপ করতে হবে। সাউন্ড আসছে? থ্যাংক ইউ। এবার আসছি আমি এই যে, আর বাঙালি ওয়েস্ট বেঙ্গলের এই যে ল্যান্ডে, এই যে বর্ডারে কোনো রকম ফেন্সিং নেই, হান্ড্রেডস অফ মাইলস, এবং সেখান দিয়ে মিলিয়ন্সে, অলমোস্ট আমি যেটা হিসেব করেছি প্রায় 40 মিলিয়ন ইনফিল্ট্রেশন হয়েছে ভারতবর্ষে ফ্রম ইস্টার্ন বর্ডার ইনটু ইন্ডিয়া। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে টেরোরিস্ট। এ নিয়ে ওয়েস্ট বেঙ্গলবাসীর খুব প্রতিবাদ কিছু নেই, সব দায়িত্ব কেন্দ্রের। এবার কয়েকটা ঘটনার দিকে তাকাই। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, এতদিন পরে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, আগেও বলেছে কয়েকবার, এই যে আইপিসি
আইপিসি 398A 398A হচ্ছে যে, হ্যাঁ, মেয়েরা যেটা ইউজ করে হাজব্যান্ডদের এগেনস্টে, এবং যার ফলে হাজব্যান্ডের 80 বছরের 90 বছরের বৃদ্ধ বাবা মা, 8 বছর 9 বছরের ভাই বোনরাও অ্যারেস্ট হয়ে যায়, ফর মান্থস ফর ইয়ার্স জেল খাটতে হয়, হ্যারাস্ট হতে হয়। এবং এই সেকশনে এই মিসইউজের জন্যে, এটা পুলিশ মিসইউজ করে, ইনডিসক্রিমিনেট মিসইউজ, লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, ইকোনমিক্যালি সোশ্যালি রুইন্ড হয়ে গেছে। এবং এ নিয়ে কিন্তু কি পার্লামেন্ট, কি অ্যাসেম্বলি, কি কোর্ট এখনো পর্যন্ত ইফেক্টিভ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা দুর্ভাগ্য। একটা কেসে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হলো যে এক পুলিশ অফিসারের এগেনস্টে তার ওয়াইফ একটা বধূ নির্যাতনের মামলা করেছিল। 23 বছর পরে সুপ্রিম কোর্টে গিয়ে রায় হলো যে পুলিশ এই 398A সেকশনটা মিসইউজ করেছে। ভাই, মিসইউজ হয়েছে ইন মিলিয়ন্স অফ কেসে ইন ইন্ডিয়া, মিলিয়ন্স অফ ফ্যামিলি হ্যাজ বিন রুইন্ড। এইবার আমি আরেকটা জায়গায় আসছি, এবার আরেকটা, হ্যাঁ, স্টল মনসুন, আবার আরেকটা জায়গায় আসছি। এবার ওদিকে ট্রাম্পের আচরণটা নিয়ে পরে কথা বলবো। এবার দেখুন, ওয়েস্ট এবং ব্যাঙ্গালোরে এই যত বড় স্ট্যাম্পেড হয়ে গেল, কোনো পলিটিক্যাল নেতা কিন্তু দায় স্বীকার করলো না, কারো এগেনস্টে পানিশমেন্ট হলো না। হলো কে পানিশড? সিএমের যে স্পেশাল সেক্রেটারি, তাকে সাসপেন্ড করা হলো। ঠিক ওয়েস্ট বেঙ্গলে যেমন বোলপুরের ওখানে এক পুলিশ অফিসারের বাপ মাকে ধরে স্বামী, মা এবং স্ত্রীকে ধরে খিস্তি খেউড় করলো ওখানকার এক স্কাউন্ডেল পলিটিক্যাল লিডার রুলিং পার্টির, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেই, সে অ্যারেস্ট হলো না। আলটিমেটলি দিস গভর্নমেন্ট ইজ গোয়িং টু সাসপেন্ড দিস পুলিশ অফিসার। কি ট্র্যাজিক। শুভ সন্ধ্যা টুম্পা। এবার আমি আরেকটা জায়গায় আসছি, এবার কয়েকটা জায়গাতে, এবার আর কয়েকটা ঘটনা আমি বলে আমি ইন্টারন্যাশনাল সিচুয়েশনে এবার চলে যাব। একটা হচ্ছে, আপনারা একটা জায়গায় আজকের যুগসংখ্যের একটা ভালো আর্টিকেল আছে। যুগসংখ্যের ভালো আর্টিকেলটা, এটা 4th পেজে, গণহত্যার দায় ইউনূসকে তাড়িয়ে বেড়াচ্ছে, মানস ঘোষের লেখা আর্টিকেল। এই মানস ঘোষ ছিলেন বাংলাদেশ লিবারেশন আর্মির লিবারেশন ওয়ারের সময় বাংলাদেশে আমাদের ভারত তরফ থেকে সাংবাদিক। ন্যাচারালি হি বাংলাদেশ পলিটিক্স এবং ইনসাইড সম্বন্ধে খুব ওয়াকিবহাল। ওনার হাত দিয়ে বাংলা স্টেটসম্যানটা তৈরি হয়েছিল, খুব পপুলার, খুব ভালো পত্রিকা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জির পছন্দ হয়নি, তাকে তাড়িয়ে দিয়ে একজন মোল্লাকে বাংলা স্টেটসম্যানের সেক্রেটারি এডিটর করা হয়েছে। পত্রিকাটা আবার নষ্ট হয়ে গেছে। এই মানস ঘোষের লেখা, এখানে উনি খুব আর্টিকেলটা খুব ভালো করে লিখেছেন যে এই যে হাসিনাকে তাড়াবার জন্যে যে তথাকথিত গণ অভ্যুত্থান তৈরি করা হয়েছিল, আমেরিকার ডিপ স্টেট থেকে প্রচুর টাকা এসছিল পাকিস্তানের মদতে। এই যে গণ অভ্যুত্থান করার সময়, তথাকথিত এই যে অভ্যুত্থান করার সময় শয়ে শয়ে বাংলাদেশের পুলিশকে খুন করা হয়েছিল প্ল্যান করে। এই সবটার সঙ্গে কিন্তু ইউনূস জড়িত, কারণ ওখানে যতগুলো ইনভেস্টিগেশন হয়ে গেছে বেসরকারি লেভেলে, তাদের হোয়াইট পেপারসগুলো বেরিয়ে আসছে। সেখানে কোথায় কোন পুলিশ স্টেশনে কোন পুলিশ খুন হয়েছিল, ইভিন কিছু কিছু ক্ষেত্রে পোস্টমর্টমের রিপোর্টও বেরিয়ে আসছে। দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়েছে একদম এই আন্দোলনকারীরা।
গভর্নমেন্টের, যেটা ওরা বলছে যে আর্মির তরফ থেকে গুলি করা হয়েছিল পুলিশকে, বা হাসিনা গভর্নমেন্টের মদত করা গুন্ডারা খুন করেছিল, তার কিন্তু প্রমাণ নেই। প্রমাণ হচ্ছে যে আছে যে এই যে যারা আজকে ক্ষমতা দখল করেছে তাদের লোকেরাই পুলিশকে খুন করে গোটা বাংলাদেশটাকে আনস্টেবল করেছিল। মানস ঘোষের এই লেখাটা আপনারা পড়ে নেবেন, এবং কয়েকটা লাইন একটু 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 পড়ে মানে একটু পড়ে দিচ্ছি। ঢাকার ক্রাইসিস রিসার্চ সেন্টার একটি তথ্যভিত্তিক অনুসন্ধান রিপোর্ট তৈরি করেছে, যা পড়লে গা শিউরে ওঠে। তথ্যানুসন্ধানের রিপোর্টটি বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা লাভ করেছে, যে কারণে পুলিশ বাহিনীর যেসব সদস্যকে হত্যা করা হয়েছে তাদের নামধাম, পদমর্যাদা, কোন থানায় কর্মরত ছিলেন, কোথায় কবে কারা তাদের হত্যা করেছে তার বিশদ বিবরণ এই রিপোর্টটির তালিকায় স্থান পেয়েছে। যদিও এই রিপোর্টে একটি সতর্ক বার্তা আছে যে পুলিশি গণহত্যার এটি সম্পূর্ণ তালিকা নয়। প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আরও পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যাদের নাম প্রকাশিত তালিকায় স্থান পায়নি। ফলে প্রকৃত পুলিশ গণহত্যার তালিকা যা রিপোর্টে প্রকাশিত হয়েছে তার থেকে অনেক বেশি দীর্ঘ। এবং বলছে ঠিক মুজিবকে সপরিবারে খুন করার পরে খুনকার মোস্তাক যখন ক্ষমতায় এসেছেন 1975 সালে, তখন ক্ষমতায় এসে ওই খুনিদের বাঁচানোর জন্যে তিনি কিছু রুল জারি করেছিলেন। আজকেও ঠিক তেমনি এই ইউনূস সরকার ক্ষমতায় আসা, ইউনূস সরকার তো না, ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কিছু রুল জারি করেছে, যে রুলগুলো জন্যে এই যে পুলিশ হত্যাকারীরা ধরা পড়ছে না, কোনো বিচার হচ্ছে না। মোহাম্মদ ইউনূস নিজেকে নিরাপদ ভাবছেন না এখন, এটা স্পষ্ট। তিনি আর সেসব কারণে তিনি শুধু পদত্যাগই নয়, দেশত্যাগ করতে পারেন, এটাই স্বাভাবিক। এক কথায় দেশ থেকে সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এই মানুষটি। এবার আমি চলে যাচ্ছি কিছু এবার স্টেটসম্যানসের পাক আমি এবার কয়েকটা আমি বাংলাদেশের এবার ইন্ডিয়ার ইন্টারাকশানসগুলো অশোক চক্রবর্তী আন্দোলনকারী স্বীকার করেছে যে পুলিশ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস না করলে আন্দোলন সফল হতো না। হ্যাঁ, আন্দোলনকারীরা স্বীকার করেছে যে পুলিশ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস না করলে আন্দোলন সফল হতো না। সুতরাং এই বিষয়ে আর কোনো রিপোর্টের প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট, ওদেরই রিপোর্ট। এবার আমি একটা জিনিস দিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির দিকে এগোবো। এবার আজ থেকে 50 বছর আগে ভগবানজি মহাকাল তার অনুগামীদের বলেছিলেন, দেখো সেকেন্ড গ্রেট ওয়ারের পরে পৃথিবীতে প্রায় 50 জায়গাতে ওরা যুদ্ধ করেছে আমেরিকানরা, ওরা কোথাও জিততে পারেনি। ওরা যদি কোথাও জিতে তাহলে আমার নামে কুকুর পুষো। এটা 50 বছর আগেই জয়শ্রী পত্রিকায় বেরিয়েছিল, ওই বহমানব আশেকে লাইনটা পরিষ্কার লেখা আছে। আরেকটা লাইন বলি আপনাকে, সে সুনীল কৃষ্ণ গুপ্ত একসময় আমাকে বলেছিলেন যে উনি বসে আছেন পর্দার এদিকে আর পর্দার পেছন থেকে মহাকাল কথা বলছেন। কথা প্রসঙ্গে একটু দ্রুতগতিতে কথা বলতে বলতে হঠাৎ বললেন, তোমরা কি মনে করো পাকিস্তান স্বাধীন সার্বভৌম দেশ? তো এরা চুপ করে বসে কোনো উত্তর দিচ্ছে না। যে দেখো এখনো পর্যন্ত পাকিস্তানে আমেরিকান বেস আছে, আর বেশি কিছু বলেননি, আমেরিকান বেস আছে। তো এটা
সনুকৃষ্ণ দে বহু পরে আমাদের বলেছেন, তার মানে তখন বুঝতে পারিনি। তবে একটা কথা আপনাদের বলে রাখি, 1948-এ 47-এ সেপ্টেম্বরের পরে যখন এই যে কাশ্মীর ইনভেশন বাই দ্য ইনভেডার্স ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, যার সঙ্গে জয়েন করলো কিছু এক্স আইএনএ পারসনস, তারা চিত্রল গিলগিটের রেডিও স্টেশনটা দখল করেছিল, সেখান থেকে কিছু ব্রডকাস্ট করেছিল। আমি বলেছি আগে, সেই ব্রডকাস্টে একটা ছিল তারা একটা মুক্তাঞ্চল চায়, তারা মুক্ত কাশ্মীর চায়, একটা মুক্তাঞ্চল চায় তারা থাকার জন্য। 2 হচ্ছে সুভাষচন্দ্রের প্লেনটা ক্র্যাশ করেনি, তাদের বক্তব্য। এবং সে সময় আমি দেখছিলাম, সে সময়কার পত্রপত্রিকার যেগুলো আর্কাইভাল পেপার্স দেখছিলাম, যে এই যে রেডিও স্টেশনটা, এটা কিন্তু পাকিস্তান কন্ট্রোলের রেডিও স্টেশন ছিল না, এগুলো ছিল ব্রিটিশ কন্ট্রোলের রেডিও স্টেশনস। আর একটা মজার জিনিস আপনাদের বলেছি আমি, ওই যে ইনভেটার্সরা এসছিল, ওরা যে আর্মস অ্যামিউনিশনসগুলো নিয়ে এসছিল, সেগুলোর মেজরিটি হচ্ছে রাশিয়ান মেড। এগুলোর অনেক রহস্য আছে, অনেক লেয়ার্স অফ মিস্ট্রি আছে, কারণ এইখানে অনেকগুলো পাওয়ার্সের প্লে আছে। এবার আমি চলে যাই সেইখানটাতে। ওই যে একটা কথা উনি মহাকাল বললেন না, পাকিস্তান কোনো সোভারেন কান্ট্রি নয়, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নয়, ওখানে আমেরিকান বেস আছে। শুধু আমেরিকান বেস নয়, দেখি বলছি, 48-এ চিত্রল গিলগিটের রেডিও স্টেশনটা ছিল আন্ডার কন্ট্রোল অফ ইউকে। শুধু তাই নয়, ওখানে যে র্যাডার স্টেশনসগুলো ছিল, এগুলোর ইউকোর কন্ট্রোলে, যে কন্ট্রোলটা পরবর্তীকালে ইউএসএ নিয়েছিল। কারণ টু হ্যাভ এন ওয়াচ, এ ভেরি হাই পয়েন্ট এটা জিওগ্রাফিক্যালি, এখান থেকে ইউরোপ অ্যান্ড এশিয়ার এই অঞ্চলটার উপরে ভিজিলেন্স করা, ইন্টেলিজেন্স ভিজিলেন্স করা, ওয়াচ করা, তাই কিন্তু প্রণীত হলো অপারেশন সিন্দুরে। এটা প্রণীত হলো যে এই যে আমাদের হিন্দুকুশ পর্বতের তলায়, ওই যে হিলসের মাটির গহরে একদম ভেতরে, যেখানে এখনো পর্যন্ত আর্থকোয়েক্সের মতো চলছে, মিনি কোয়েক্স চলছে, কারণ ব্লাস্টিং চলছে। এটা এই কয়েক সপ্তাহ পরে, 1 মাস পরে, এটা এখন অনেক পত্রপত্রিকা এবং ঘটনার প্রবাহে এটা প্রকাশিত যে ওইখানে আমেরিকান বেসটা ছিল। শুধু আমেরিকান বেস নয়, ওখানে আমেরিকান নিউক্লিয়ার ওয়ারহেড ছিল, সেগুলো একটার পর একটা ব্লাস্ট করছে। আমেরিকা গত দেখবেন 30 বছর ধরে বহুবার আমেরিকার টপ অফিসাররা বলেছে যে পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবীর টেররিস্ট প্রোডাকশন সেন্টার, টেরর, এবং দিস টেরোরিজম উইল সোয়ালো দ্য পাকিস্তান হিমসেলফ। এই টেরোরিজমই পাকিস্তানকে গিলে খাবে, বহুবার বলেছে। তা সত্ত্বেও কিন্তু আমেরিকার মোহ অন পাকিস্তান যায়নি এখনো। ওয়াচিং ব্রিং দেম। আচ্ছা, আপনার প্রশ্ন স্যার, নেতাজির কি আইবি ফাইল কি বের হবে না? ও আচ্ছা, এটা নিয়ে আপনার ইচ্ছে। আচ্ছা, টুম্পা আগস্ট মাসে বাংলাদেশ আবার একদিন স্বাধীন হবে। এবার আসছি আমি আমেরিকার এই যে বিহেভিয়ারটা। আমেরিকার আমরা আশা করেছিলাম যে আমেরিকা যখন ট্রাম্প এলো, আমরা আমেরিকাতে যে ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান ডায়াসপোরা এবং ভারতবর্ষ অনেকে আমরা আশা করেছিলাম যে আমেরিকায় ট্রাম্প হোয়াইট হাউসে এলে ইন্ডিয়ার ভালো হবে কম্পারেটিভলি। সেই আশা কিন্তু আমাদের পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম যখন ওর ক্যাবিনেটে প্রায় 1 ডজন টপ ইন্ডিয়ান অরিজিন পিপলকে বিভিন্ন টপ পোস্টে নিয়েছে, এবং কয়েকজন তো একদম হিন্দু, যদি আমেরিকান বাট হিন্দু। আশা করেছিলাম যে ভারতের কিছু লাভ হবে, কিন্তু ট্রাম্প যেভাবে আচরণ করছে, ট্রাম্প ইজ এ ম্যান, কারণ ট্রাম্প মনে করে আনপ্রেডিক্টেবিলিটি তার পলিটিক্সের ওয়েপন। তা সত্ত্বেও
তার তো একটা হোয়াট এভার ইউ মে বি প্রেডিক্টেবল অর আনপ্রেডিক্টেবল, তার তো একটা রেজাল্ট থাকবে দ্যাট মাস্ট বি গুড ফর দিস ওন কান্ট্রি অ্যান্ড ফর দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। কিন্তু এখনও পর্যন্ত ট্রাম্প এই কয়েক মাস ক্ষমতায় আসার পরেও, প্রায় 6 মাসের বেশি হয়ে গেল, 6 মাস, এমন কিছু করেনি যে তার দেশের ভালো হয়েছে এবং সারাউন্ডিং রেস্ট অফ দি ওয়ার্ল্ডের ভালো হয়েছে। মনে হয়েছে যেন ম্যাডনেস, ইচ ম্যাডনেস মাস্ট হ্যাভ সাম প্ল্যানিং, বাট মনে হচ্ছে সামথিং হ্যাপাজার্ড, এবং ভালো কিছু করতে পারছেন না। এবং অনেক সময় মনে হয় হি হ্যাজ বিকাম প্যানিকি, কারণ তার টার্গেট ছিল চীনের অগ্রগতিকে থামিয়ে তার চ্যালেঞ্জকে একদম স্তব্ধ করা। সেটা করতে গিয়ে ভাবছে সে যদি ভারত রাইজ করে যায়, এই ভীতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং এইটা সে ব্যালেন্স করতে পারছে না। এবার আসছি আমি, এই হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতের রিলেশনসের, এইটা হচ্ছে আমেরিকার পক্ষেও ক্রাইসিস, ভারতের পক্ষেও ক্রাইসিস। এবার আসছি আমি একদম বাংলাদেশে। বাংলাদেশে দেখুন, বাংলাদেশ 75-এ লিবারেট করেছিলাম আমরা অনেক আশা নিয়ে, সেই আশা দুরাশা হয়েছে। বরং বাংলাদেশ এই মুহূর্তে সংখ্যার দিক থেকে ম্যাক্সিমাম টেরোরিস্ট অ্যান্ড ইনফিল্ট্রেশন করিয়েছে ভারতবর্ষের মধ্যে। তাতে সিপিএম এবং টিএমসিপিএমের খুব বড় অবদান আছে। তারা এগুলো করেছে তাদের ভোট ব্যাংক ডেভেলপ করার জন্যে এবং সেই সঙ্গে বিদেশি শত্রু সুবিধা করার জন্য। এখন যে পরিস্থিতি বাংলাদেশের, অসংখ্য এই যে ইউনুসকে ওরা নিয়ে এসে ক্ষমতায় বসালো ডিপ স্টেট, হাসিনাকে তাড়িয়ে দিয়ে, এতে বাংলাদেশের অবস্থাটা খুবই আনস্টেবল হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা, ডিপ স্টেট এর একটা প্লে চলছে থ্রু দ্য হ্যান্ডস অফ দিস ইউনুস, আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ওখানকার প্রেসিডেন্ট এবং আর্মি, 3টে সেকশনই। তারা কোনোভাবেই কিন্তু এই যে চট্টগ্রাম এরিয়াকে আমেরিকার হাতে তুলে দিতে চাইছে না, বা আরাকানের জন্য একটা করিডোর তৈরি করে দেওয়া এটাও চাইছে না। এইখানটা একটা ভয়ঙ্কর সংঘাত শুরু হয়েছে। আর চীনের ইন্টারেস্টটা সম্পূর্ণভাবে এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য প্লে অফ দি আমেরিকানস। চীনের প্লে একটা আছে সেখানে, আমেরিকান প্লে, পাকিস্তানের প্লে আছে সেখানে, ইন্ডিয়া হ্যাজ ডেফিনিট ইন্টারেস্ট দেয়ার, রাশিয়া হ্যাজ গট ইন্টারেস্ট, তুর্কি হ্যাজ ইন্টারেস্ট। এই এতগুলো পাওয়ার্সের প্লেগ্রাউন্ড হয়ে গেছে এখন বাংলাদেশ। বাংলাদেশ কোন দিকে যাবে, ভেরি আনসার্টেন, ভেরি ফ্লুইড স্টেট। এবং সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ কয়েক টুকরো হয়ে যাবে। এবং সে আরাকান লিবারেশন আর্মির রাইজটাকে, যদিও আরাকান লিবারেশন আর্মির পেছনে বড় হাত হচ্ছে আমেরিকার, আর এদিকে ইউনুসের পেছনে বড় হাত হচ্ছে আমেরিকা, তা সত্ত্বেও কিন্তু আরাকান লিবারেশন আর্মির ইন্টারেস্ট অ্যান্ড ইউনুসের ইন্টারেস্ট কিন্তু এক নয়, মনে রাখতে হবে এটা। কারণ ইউনুস দাঁড়িয়ে আছে একদম ইসলামিক ফান্ডামেন্টালিজমের উপরে, উগ্রবাদের উপরে, কিন্তু আরাকান লিবারেশন আর্মি দাঁড়িয়ে আছে একদম বুদ্ধিস্ট, তারা পিওরলি বুদ্ধিস্ট। তারা হচ্ছে এগেনস্ট দ্য মিলিটারি গভর্নমেন্ট ইন বার্মা, ইন রেঙ্গুন, মায়ানমার, দ্যাট ইজ ইয়াঙ্গনে, ওদের ইয়াঙ্গন ক্যাপিটালে, যেটাকে ব্যাক করছে চায়না। আরাকান লিবারেশন আর্মিকে আমেরিকার সাপোর্ট করার উদ্দেশ্য ছিল যে আরাকান অঞ্চলে আমেরিকান ইনফ্লুয়েন্স এসে গেলে চায়না যে ট্রেড করছে থ্রু বার্মা টু বে অফ বেঙ্গল পোর্টস, এটা হ্যাম্পার হয়ে যাবে। তাহলে চায়নার ইকোনমিক গ্রোথকে কন্টেন করা যাবে। আর ইন্ডিয়া এই জায়গাটা যদি কিছু আরাকান আর্মিকে সাহায্য করে থাকে, সেটাও কিন্তু সেম জায়গা থেকে। কিন্তু আমেরিকান আর্মিকে যে বেস দিয়ে দেওয়া একটা চট্টগ্রামে, এটাতে কিন্তু চায়না এবং ইন্ডিয়া একই সঙ্গে খেপে যাবে, সঙ্গে রাশিয়া। অর্থাৎ এইভাবে এই বিভিন্ন পাওয়ার্সের সংঘাতটা এখানে, এই বেল্ট। এবার এই যে পরিস্থিতিতে আবার
ইন্ডিয়া এবং বার্মার মাঝের কয়েকটা অঞ্চল মুক্তাঞ্চল হয়ে গেছে। তারা এগেনস্ট দ্য মিলিটারি গভর্নমেন্ট অব দি ইয়াঙ্গন, এবং এই মুক্তাঞ্চলগুলো কেউ কেউ আবার ইন্ডিয়ার সঙ্গে চলে আসতে চাইছে। দেখা যাক কোন দিকে কে যায়। এদিকে আবার আরেকটা জায়গায়, এদিকে চায়নার আরেকটা প্রবলেম হচ্ছে। এইদিকে চায়না ভেবেছিল যে একদম সাউথ ইস্ট চায়না থেকে থ্রো বার্মা যে ইকোনমিক করিডোর সে তৈরি করবে ইন্টু বে অফ বেঙ্গল, এইটা দিয়ে তার শুধু ইকোনমিক গ্রোথ নয়, ইন্ডিয়াকেও সে ফাইট করতে পারবে। আর বাই দ্যাট দে উইল হ্যাভ এ কন্ট্রোল ওভার বার্মা অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড দেয়ার বাই ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া। তা কিন্তু স্মুথলি হচ্ছে না, বিং হ্যাম্পার্ড বাই দিস গ্রোথ অফ দিস আরাকান লিবারেশন আর্মি। এবার আরাকান লিবারেশন আর্মিকে এবং রোহিঙ্গাদের হেল্প করার জন্যে যে পথটা আমেরিকা চেষ্টা করছিল থ্রো দিস ইউনুস, সেটাও কিন্তু আর্মি অফ বাংলাদেশ থ্রটল করছে। দেখা যাক কোন দিকে কি যায়। এবার ওদিকে পাকিস্তানের একদম চায়না একদম কারাকোরাম হাইওয়ে থেকে থ্রো পক টু ওয়েস্ট পাঞ্জাব ইন্টু বালুচিস্তান টু আরবিয়ান সি পোর্ট, এইটা একটা ট্রেড করিডোর করার চেষ্টা করেছে এবং ডেভেলপমেন্ট করছে, চায়না করছে, যেটা হচ্ছে যেটা বলছে সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এইটা করলে চীনের সুবিধা যেটা হবে কি, এখানে একটা এই ট্রেড রুট, ইন্ডাস্ট্রি রুট, এখানে সে প্রচুর ইন্ডাস্ট্রি করবে, ইনভেস্টমেন্ট করবে, প্লাস এই অঞ্চলের যে আন্ডার দি আর্থ যে ভ্যালুয়েবল মিনারেলসগুলো আছে এটার উপর কন্ট্রোল নেবে, প্লাস আস্তে আস্তে মিলিটারি কন্ট্রোল নিয়ে দে উইল হ্যাভ এ কন্ট্রোল বোথ অন আফগানিস্তান, পাকিস্তান অ্যান্ড অলসো অন ইন্ডিয়া। ইন্ডিয়াকেও সে কন্টেন করবে। সেটার বাধা হয়ে দাঁড়িয়েছে কোথায়? বাধা হয়েছে এইখানটা, পকের জনগণ এই মুহূর্তে চাইনিজ ইঞ্জিনিয়ার্স এবং ট্রেডার্সদেরকে, ট্রাক্সগুলোকে মনে করছে এরা শয়তানদের লোক, এরা শয়তানি করতে এসছে, ওদের খারাপ করতে এসছে, তারা পথ অবরোধ করছে, বিক্ষোভ দেখাচ্ছে। আর বালুচিস্তান ইটসেলফে চাইনিজ ইঞ্জিনিয়ার্স এবং ওয়ার্কার্সদের লাইফ, দে আর বিং কিল্ড বাই দ্য লিবারেশন ফাইটার্স অফ দি বালুচিস্তান। চাইনিজ ওয়ার্কার্সদের, ইঞ্জিনিয়ার্সদের লাইফ পাক আর্মি প্রোটেক্ট করতে পারছে না। অপারেশন সিন্দুরে যেভাবে পাকিস্তানের এয়ার বেসগুলো এবং পার্টিকুলারলি ইভিন ওই ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার বেসটা যেভাবে ধ্বংস হয়েছে, এতে ওদের মনোবলটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার জন্যে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে এবং ওখানেও পকে খুব ইফেক্টিভলি ফাইট দিতে পারছে না। এটা দেখার, এই জন্যে চীনের যে খুব হাই এমটা ছিল সিপেককে সাকসেস দেওয়া, অনেকটা এগোবে, সেটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। আর সিন্ধু জল চুক্তি সাসপেন্ড করে ইন্ডিয়া কিন্তু একটা বড় আঘাত হেনেছে পাকিস্তানে। এবার দেখুন আরেকটা জায়গায়, এবার ইরানে আসছি আমি। ইরানের সঙ্গে কি অবস্থা? ইরান যদিও মুসলিম, কিন্তু ইরান যেহেতু শিয়া, সেই জন্যে অনেক সময়ই ইরান ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে গেছে। এবং আমরা এইটা আশা করেছি বা আশা করি যে ইরান কখনো একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে, যদিও মুসলিম তারা দুজনে, একই সঙ্গে যৌথবদ্ধভাবে ভারতবর্ষ আক্রমণ করবে না, ক্ষতি করবে না। কিন্তু তা সত্ত্বেও, এবং এই যে শিয়া সুন্নির দ্বন্দ্বটা কন্টিনিউ করলে ভারতের সুবিধে হবে। কিন্তু এখন একদিক থেকে যেমন ইরান, তার ক্রাইসিস হচ্ছে বাই দ্য থ্রেটস ফ্রম ইউএসএ অ্যান্ড ইসরায়েল, সেও কিন্তু চাপের মধ্যে আজকে পাকিস্তানের সঙ্গে খুব বেশি ফাইট দেবে না। আবার পাকিস্তান যেহেতু সব থেকে কর্নার হচ্ছে, পাকিস্তানও ইরানের সঙ্গে একটা বন্ধুত্ব চাইছে। কারণ এই বন্ধুত্ব না হলে বালুচিস্তান লিবারেশন আর্মি ইরান থেকে যদি হেল্প পেয়ে যায় বা আফগানিস্তান থেকে হেল্প পেয়ে যায়, ইন্ডিয়া থেকে তো হয়তো সাইলেন্টলি হেল্প পাচ্ছে,
তাহলে লিবারেশন আর্মি অফ বালুচিস্তান সাকসেস পেয়ে যাবে, দিস ল্যান্ড ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট। এই জন্যে আবার এবার বাধ্য হচ্ছে কোথায়, পাকিস্তান গভর্নমেন্ট আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব আবার রিডেভেলপ করার চেষ্টা করছে, মাঝে খারাপ হয়েছিল, ইরানের সঙ্গে সম্পর্ক একটা ত্যাগ করার চেষ্টা করছে। এই জিনিসটা ভারতের স্বার্থের এগেনস্টে। ভারত এবার তার আফগান সরকারের সঙ্গে তার যে নতুন করে গড়ে ওঠা যে রিলেশনসে কীভাবে আরও ডেভেলপ করতে পারবে আন্ডার দিস পাকিস্তান অ্যাটেম্পটস, এবং ইরানের সঙ্গে তার যে রিলেশনটা কীভাবে মেনটেন করবে, ইনট্যাক্ট রাখবে এগেনস্ট দিস নিউ অ্যাটেম্পটস অফ পাকিস্তান, এটা দেখবার। কারণ আমাদের ট্রেড রুট, সি রুট আমাদের ওয়েস্ট কোস্ট থেকে ইরান কোস্টে, সেখান থেকে ইনটু সেন্ট্রাল এশিয়া, কারণ থ্রু পাকিস্তান তো আমরা টু সেন্ট্রাল এশিয়া আমরা রুট পাইনি। আমাদের পথ হচ্ছে এখন ইরানের পোর্ট দিয়ে থ্রু ইরান ইনটু আফগানিস্তান টু সেন্ট্রাল এশিয়া। এই যে রুটটা, এই রুটটা ইরান সমর্থন করলেই আমরা এগোতে পারবো, আদারওয়াইজ আমরা এগোতে পারবো না। এগুলো দেখার। এবার আরেকটা মজার জিনিস হয়ে গেছে, পাকিস্তান ভেবেছিল সেন্ট্রাল এশিয়ার যে 5টা মুসলিম কান্ট্রি আছে, এই তুর্কমেনিস্তান থেকে, তাজাকিস্তান থেকে আরম্ভ করে উজবেকিস্তান, এই যে পরপর 5টা মুসলিম কান্ট্রি আছে, যারা একসময় ছিল 98% এখানে মুসলিম, যারা একসময় ছিল ইউএসএসআরের অংশ, যারা বহু শত বছর আগে ছিল আমাদের ভারতের হিন্দু সাম্রাজ্যের অংশ, তারা পাকিস্তানকে সাপোর্ট করবে ইন্ডিয়ার এগেনস্টে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, এদের কিছু কিছু জায়গাতে অলরেডি ভারতবর্ষের মিলিটারি বেস আছে, যে বেস থেকে আমরা এবারে অপারেশন সিন্দুরের একটা অংশ অপারেট করেছি। এবং যেহেতু এই মুসলিম কান্ট্রিগুলো সেন্ট্রাল এশিয়ার, তারা অতখানি হিন্দু বিদ্বেষী নয়, ওরা অতখানি রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট নয়, সেখানে পর্দা প্রথা চলে না, সেখানকার কালচার অনেকটাই ভারতীয়দের মতো, আমাদের গান বাজনার ঢং, নাচের ঢং, একদম তারা ভারতবর্ষের কালচারকে খুব শ্রদ্ধা করে। এবং তারা এই যে পাকিস্তান কতখানি সেন্ট্রাল এশিয়ার এই 5টা কান্ট্রিকে নিজেদের ফেভারে ইউজ করতে পারবে, এটা খুব সন্দেহের। বরং খুব সম্ভবত ইন্ডিয়া বাই ডিপ্লোম্যাসি এই 5টা কান্ট্রিকে ভারতবর্ষের বন্ধু করে নিয়ে ফেলেছে। শুধু তাই নয়, ভারতবর্ষ এই 5টা কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করবে, কারণ তারা টেকনোলজিক্যালি এবং সায়েন্সে অতখানি অ্যাডভান্স নয়। কিন্তু যেহেতু ওরা 80 বছর একটা ইউএসএসের মধ্যে ছিল, ওদের মধ্যে ইসলামিক উগ্রতাটা অনেক কমে গেছে। এই সিচুয়েশনটাকে ভারত যদি ইউজ করে, এবং রাশিয়াও ইউজ করতে আবার চাইছে এই রিলেশনসটাকে, ইন্ডিয়াও চাইছে, তাহলে এই 5টা কান্ট্রিকে পাকিস্তান ব্যবহার করতে পারবে না ইন দ্য দেয়ার ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওয়ে। এইটা আশা করছি আমরা। এবার দেখা যাক। তারপর আরেকটা জায়গা, এবার আসছি আমি ইসরায়েলের ব্যাপারটা। ইসরায়েল এবং আমেরিকার রিলেশনটা হচ্ছে একদম, এটা ইনসেপারেবল এখনও যা রিলেশনস আছে। ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করতে বাধ্য, তার কারণ আমেরিকার ইকোনমিক বেসটা দাঁড়িয়ে আছে অন দ্য জিউস লবি, ইকোনমিক এবং টেকনোলজি এবং ফিনান্স বেসটা জিউস লবি। সেই জিউস লবির ইন্টারেস্টকে, যদিও খ্রিশ্চানরা পলিটিক্যাল পোর্শনটাকে রুল করে, পলিটিক্সে জিউসরা খুব ডোমিনেট করে না, কিন্তু ইন্টেলিজেন্সিয়া, টেকনোলজি এবং ফিনান্স, মনিটারি সিস্টেম, দ্যাট ইজ আ জিউস লবি। এই লবিকে অস্বীকার করে আমেরিকার পক্ষে ইসরায়েলের ইন্টারেস্টের বাইরে কিছু করা সম্ভব না। ইসরায়েলের সঙ্গেই থাকতে হবে আমেরিকাকে। তাছাড়া ওয়েস্ট এশিয়াতে আমেরিকার কন্ট্রোল রাখতে গেলে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ইসরায়েলের সমর্থন তার ভীষণ প্রয়োজন। আর ইসরায়েলের রাইজ এবং এক্সিস্টেন্স ভারতের জন্যও ভীষণ প্রয়োজন, যদিও অনেক ক্ষেত্রে আমেরিকার অ্যাক্টিভিটি ইজ এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এই জায়গাটা খুব ব্যালেন্সিং করতে হবে ডিপ্লোম্যাটিক্যালি আমাদেরকে। এবার আসছি আমি ওয়েস্ট এশিয়া নিয়ে এখন। এবার আসছি আমি রাশিয়া, জাপান এবং চায়না নিয়ে আসবো। আমি কয়েকটা জায়গাতে, আমি বাংলাদেশ বলেছি,
পাকিস্তান বলেছে, আফগানিস্তান বলেছি, ইরান বলেছি, ইসরায়েল বললাম, বার্মা বলেছি একটু, আরাকান অঞ্চল একটু বলেছি। এবার রাশিয়া, চায়না, ইউএসএ, ইউকে, এই জায়গাটায় আসবো। রাশিয়া দেখুন, রাশিয়ার সঙ্গে আমাদের সুবিধে কোথায়? সুবিধে হচ্ছে এইটা, রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার কোনো কমন বাউন্ডারি নেই। যেহেতু কমন বাউন্ডারি নেই, ওদের সঙ্গে আমাদের ডিরেক্ট সংঘাত কখনোই হবে না। প্লাস যেহেতু মাঝে একটা বিশাল একটা ল্যান্ড আছে যার নাম চায়না, এই চায়নার সঙ্গে রাশিয়াকে থাকতে হবে, আবার খুব সাবধানে থাকতে হবে। চীনকেও বিশ্বাস করার কিছু নেই, তার কারণ চীনের মঙ্গোলিয়ানদের ওটা চাইনিজ মনে করে, এবং এই মঙ্গোলিয়ান দস্যুর দ্বারা তারা 200 বছর তারা অত্যাচারিত হয়েছে রাশিয়ানসরা। সেই স্মৃতি তারা এখনও, চেঙ্গিজ খাঁয়ের স্মৃতি তারা এখনও ভুলে যায়নি। চীনাদের সম্বন্ধে তাদের ভালোবাসা এবং ভয় দুটোই থাকবে। এবং এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য তাদের চাইনিজ ডিপেন্ডেন্স অনেকটা বেড়ে গেছে। মনে রাখবেন, বিপ্লবের সময় পরে স্ট্যালিন কখনোই মাওকে কিন্তু বিশ্বাস করতেন না। 64-এ চীনের সঙ্গে, কমিউনিস্ট চীনের সঙ্গে কমিউনিস্ট রাশিয়ার যুদ্ধ হয়েছিল ওভার দ্য ল্যান্ড অফ মঙ্গোলিয়া, মনে রাখবেন। কেউ কাউকে বিশ্বাস করে না। তবু আজকে আমেরিকাকে ট্যাকেল করার জন্যে চীন এবং রাশিয়াকে কাছাকাছি আসতে হয়েছে। রাশিয়াও চায় না চীনের উপর টু মাচ ডিপেন্ডেন্স অন চায়না মে বি এ ডেঞ্জার ফর রাশিয়া ওয়ান ডে। সেই জায়গাটা সে ডিপেন্ডেন্স, বরং কোঅপারেশন অ্যান্ড ডিপেন্ডেন্স চাইছে ইন্ডিয়ার সঙ্গে। ফলে এই মুহূর্তে সে বরাবরই যে রিলায়েবল ফ্রেন্ড। একটা জিনিস আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যার বিরুদ্ধে ওপেনলি কিছু কথা বলা, শত্রুতা করা একটা বোকামি। মানে এই যে নটোরিয়াস কান্ট্রি, ভেরি মাইটি কান্ট্রি, মিলিটারিলি, টেকনোলজিক্যালি অ্যান্ড ফিনান্সিয়ালি, ইট উইল হার্ম ইউ। সুতরাং ওপেনলি শত্রুতা করা যাবে না, ইট হ্যাজ টু বি ট্যাকেল ডিপ্লোম্যাটিক্যালি। আবার ঠিক তেমনি বন্ধু হয়ে থাকাটাও কিন্তু খুব সাবধান। বন্ধু হলেই কিন্তু আপনি সেফ, এটা মনে করার কোনো কারণ নেই। যে কোনো সময় আপনার সর্বনাশ হয়ে যেতে পারে। সুতরাং ভেরি রিস্কি টু বি হিজ ফ্রেন্ড। ইট ইজ স্টুপিডিটি টু বি এন ওপেন এনিমি টু ইউএসএ। অ্যাট দি সেম টাইম ইট ইজ ভেরি রিস্কি টু বি ফ্রেন্ড অফ ইউএসএ। এটাও তো মানতে হবে। আজকে ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ ওখানে হাই পোস্টে কাজ করছে, এবং অনেক টেকনোলজি ওখান থেকে আমরা আসছে। হয়তো মিলিটারির খুব সফিস্টিকেটেড টেকনোলজি তারা আমাদের দেয়নি, যেটা রাশিয়া দিয়েছে, যেটা ইসরায়েল দিয়েছে। সুতরাং রাশিয়ার সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা খুবই পজিটিভ এবং ফ্রুটফুল। এবার চীনের সঙ্গে, এবার রাশিয়া আমাদেরকে এই ক্রাইসিসে, যখন হি ইজ বিং থ্রেটেন্ড বাই আমেরিকা অ্যান্ড ন্যাটো, ইন্ডিয়ার সঙ্গে তার মিলিটারি কোঅপারেশন, টেকনোলজিক্যাল কোঅপারেশন তো আছেই, এবার তারা মিলিটারি কোঅপারেশন চাইছে। কারণ ভারতবর্ষের আছে বিপুল মানব সম্পদ এবং ইন্টেলিজেন্সিয়া, স্কিল্ড ওয়ার্কার্স। এইটাকে কারণ রাশিয়ার ভাস্ট ল্যান্ড আছে, প্রচুর মাইন্স আছে, কিন্তু তারা তো লোক নেই, লোকবল নেই। এই লোকবলটাকে সে ব্যবহার করতে চাইছে। এবার অনেক সফিস্টিকেটেড ওয়েপন্স রাশিয়া ইন্ডিয়ার সঙ্গে কোঅপারেশনে ইন্ডিয়ার মাটিতেই তৈরি করতে চাইছে, কারণ এখানে চিপ লেবার আছে। ইভেন সায়েন্টিস্টরা অলসো চিপ, টেকনোলজিক্যালি স্কিল্ড পারসনস অলসো ভেরি চিপ হিয়ার। এইটা আস্তে আস্তে দেখার মতো। এটা না হলে ইন্ডিয়া মিলিটারিলি স্ট্রং হতে পারবে না, আরও স্ট্রং। ইন্ডিয়া অলরেডি মিলিটারি আমার মনে হয় 4th পজিশনে, হয়তো নাম্বার ওয়ানে আছে ইউএসএ, নাম্বার 2-এ রাশিয়া, নাম্বার 3-এ হচ্ছে চায়না, নাম্বার 4-এ আছি আমরা। এবং আমাদের আর্মি সম্ভবত 2nd বিগেস্ট আর্মি। ইকোনমিক্যালি হয়তো আমরা 4th পজিশনে আছি।
কিন্তু সেটাই সাফিসিয়েন্ট না। আমাদেরকে মিলিটারি ইকুইপমেন্টসে আরও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই আমরা স্পেস ক্রাফটে আমরা অনেকখানি ডিপেন্ডেন্ট অন দ্য এক্সটার্নাল সোর্সেস। এবার চীন, এবার আমেরিকার এই যে আজকের পলিটিক্স যেটা গামবুট পলিটিক্স, যেটা দীর্ঘদিন গামবুট পলিটিক্স বলি, এরা দাদাগিরি করে ঘুরে বেড়া, গোটা পৃথিবীতে দাদাগিরি করে বেড়ানো পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং আজকে ট্রাম্পের এই যে আচরণের জন্যে, ট্রাম্পের আচরণের জন্যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া যদি এক মঞ্চে এসে যায় তাহলে কিন্তু আমেরিকার বিপদ আছে। হয়তো সেই এক্সিসে ওয়েস্ট ইউরোপ আসবে না, জাপান হেসিটেট করবে, জাপানের সঙ্গে চীনের তার শত্রুতা দীর্ঘদিনের। কিন্তু রাশিয়া, চায়না, ইন্ডিয়া যদি আগে এক্সিসে এসে যায় টু সাম এক্সটেন্ট, তাহলে কিন্তু আমেরিকার বিপদের কারণ আছে। সেক্ষেত্রে অবশ্য ইন্ডিয়ার লাভ হবে, ক্ষতি হবে না, লাভ হবে। কারণ চীনকেও সেক্ষেত্রে বর্ডার ডিসপিউটসটাকে সলিউশন করতে হবে। আর আমেরিকার টেকনোলজির যে পোর্শনগুলোর উপরে আমরা ডিপেন্ডেন্ট, সেগুলো আমরা ডিপ্লোম্যাটিক্যালি ফ্রম জাপান অর ইসরায়েল অ্যান্ড রাশিয়া থেকে আমরা পেতে পারি। কিন্তু আমাদের সিকিউরিটির প্রশ্নে আমেরিকার দাদাগিরিটা আমরা বরদাস্ত করব না। তাতে যদি দেওয়া নেওয়ার মধ্যে চীনের সঙ্গে আমাদের একটা ওয়ার্কেবল রিলেশনস তৈরি করতে হয়, দ্যাট ইজ ওয়েলকাম। আর চীন হয়তো বিট্রে করতে পারে, তার জন্যে ইন্ডিয়াকে সাবধান থাকতে হবে। সে বিট্রে তো অনেকেই করেছে, পাকিস্তান বহুবার বিট্রে করেছে, চীনও বিট্রে করেছে 1960s, আমেরিকাও বিট্রে করেছে কয়েকবার। সে বিট্রে তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট প্রবাবিলিটি টু রিমেন রেডি। গোটা পৃথিবী ইজ ডাইনামিক্যালি মুভিং, everyone's internal national interest are changing, আর ন্যাশনাল ইন্টারেস্টের চেঞ্জের সঙ্গে যে কোনো কান্ট্রির ফরেন পলিসি চেঞ্জ করে। সুতরাং we have to every moment we have to adjust to that dynamic changing situation. পৃথিবীর যে কোনো কান্ট্রির সঙ্গে সেই রিলেশনটা, চেঞ্জটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর কোনো এবার ইউরোপ এই মুহূর্তে আর পৃথিবীর কোনো কান্ট্রি বিগ পাওয়ার নয়। যদিও জার্মানি ইকোনমিক্যালি থার্ড পাওয়ার, ইয়েস, ইউএসএ, চায়না, দেন জার্মানি থার্ড পাওয়ার। এইগুলো ডিপ্লোম্যাটিক্যালি এগুলো, যদিও জার্মানি ন্যাটোভুক্ত দেশ, কিন্তু সবসময় সে যে ন্যাটোর সব কথা শুনবে তারও কোনো মানে হয় না। জাপান যদিও ইউএসএর সঙ্গে অ্যালাইড ইন ফরেন রিলেশনস, ফরেন পলিসি, কারণ জাপানের মিলিটারি এখন মিলিটারিলি দে হ্যাভ টু ডিপেন্ড অন ইউএসএ আর্মি ইন দ্য প্যাসিফিক রিজিয়ন। কিন্তু যদি জাপান একটা অ্যাসিওরেন্স পেয়ে যায় ফ্রম দ্য সাইড অফ রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া, তাহলে জাপান মে টেক এ নিউট্রাল স্ট্যান্ড। অস্ট্রেলিয়া যেহেতু বাই রেস, বাই ব্লাড দে আর ইউরোপিয়ানস, নিউজিল্যান্ড বাই ব্লাড ইউরোপিয়ানস, তাদের এক্সিস্টেন্স মে রিমেন পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্ড কালচারালি উইথ দেম। এগুলো খুব বড় সেন্টার না। এইভাবে ভারতবর্ষকে, আমাদের ডিপ্লোম্যাটদেরকে খুব ওয়াচফুল থাকতে হবে। ইন্ডিয়া এখনো পর্যন্ত বলবো, দিস গভর্নমেন্ট অপারেশন সিন্দুরটা করে খুব ভালো কাজ করেছে, উইথাউট ডিক্লেয়ারিং এ ওয়ার এগেনস্ট পাকিস্তান, উইথাউট অ্যাটাকিং any civilian area or army of Pakistan.
It has just selectively attacked some air bases, as if we do not know there are nuclear bases. And 26 minutes operation, finishing their air bases. This is a very superb activity. আমি দিন কয়েক আগে একটা কথা বলেছিলাম যে ওই যেমন সাইবেরিয়ান অঞ্চলে যেমন ইউক্রেনিয়ানসরা যেভাবে রাশিয়ান বেসগুলোকে ধ্বংস করেছে, এটাও খুব সুপারব অ্যাক্টিভিটি। ইন্ডিয়ার এই অপারেশন সিন্দুর ইজ অফ সেম সুপার কোয়ালিটি, যেটা একসময় জাপানিজরা করেছিল পার্ল হারবারে। দেখা যাক পৃথিবী কোন দিকে যায়, কোন দিকে টার্ন নেয়। তবে একটা জিনিস, ইউক্রেনিয়ানসরা সাইবেরিয়ার অঞ্চলে এয়ারবেস রাশিয়ার ভেঙে দিয়ে রাশিয়ার আর্মিকে পর্যদস্ত করতে পারবে না, বরং ইউক্রেন তার দুর্ভাগ্যকে ডেকে আনলো। ইউক্রেনিয়ানরা এটা বুঝতে পারছে না, ইউক্রেনকে ন্যাটো এবং আমেরিকা খেলাচ্ছে তাই নিজেদের স্বার্থে। সব থেকে সাফার করছে ইউক্রেনিয়ানসরা। দিস উইল বি এ destroyed, devastated country, a very rich country, so fertile land, people are so beautiful, for stupidity. ওই ওদের প্রেসিডেন্টটা যে একসময় নাটক করতো, তাদের সে লোভ দেখালো সবাইকে নাকি ওয়েস্ট ইউরোপের লাইফস্টাইল দেবে, আনন্দের লাইফস্টাইল, ওই ইউরোপের লাইফস্টাইল দেবে, ন্যাটোভুক্ত দেশ হয়ে যাবে, তাদের নাকি স্বর্গপ্রাপ্তি হবে। এই লোভে পড়ে তারা এই জিনিসটা করছে। এটা মস্ত বড় বোকামি হচ্ছে। যেমন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রেট ওয়ারে সুইজারল্যান্ড রিমেনিং এ নিউট্রাল কান্ট্রি বেনিফিটেড, ঠিক তেমনি ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স ইউক্রেন পারত বাই রিমেনিং এ নিউট্রাল কান্ট্রি, তার বেনিফিট হতো তার। এবং আমি একটা জিনিস, ভারতবর্ষের অপারেশন সিন্দুর কেন সুন্দর, কারণ ইন্ডিয়া এটা শিখে নিয়েছে, লার্নড, যুদ্ধ কন্টিনিউ করা খুব কস্টলি জিনিস, ভেরি কস্টলি জিনিস। আজকের পৃথিবীতে যুদ্ধের জন্যে যুদ্ধের ইউজ অফ আর্মসকে মিনিমাইজ করতে গেলে সুপার ডিপ্লোম্যাসি প্রয়োজন, সুপার ডিপ্লোম্যাসি প্রয়োজন। আমি আবার আমার কথা শেষ করব নেতাজির সেই একটা রেডিও ব্রডকাস্ট দিয়ে, যেদিন মে মাসে জার্মানি সারেন্ডার করলো ইন ইউরোপ ফ্রন্ট, সেই সপ্তাহের নেতাজির রেডিও ব্রডকাস্টটা শুনে নিন। উনি কি বললেন? জার্মানির পরাজয় যুদ্ধক্ষেত্রে হয়নি, ডিপ্লোম্যাটিক ফ্রন্টে হয়েছে। একটা কথা বারে বারে উনি বলতেন যে জার্মানি ডিপ্লোম্যাটিক ফ্রন্টে কিন্তু ভালো খেলতে পারছে না। ডিপ্লোম্যাটিক ফ্রন্টে যদি খেলতো তাহলে ওয়ার ফ্রন্টে জার্মানির পরাজয় ঘটতো না। জার্মানি শত্রুদের বিভিন্ন পিলারকে যদি কনফ্লিক্টের জায়গায় রাখতে পারত, বিভিন্ন অ্যালায়েড ফোর্সের মধ্যে যে বিভিন্ন কান্ট্রি ছিল তাদের মধ্যে যদি দ্বন্দ্ব লাগিয়ে রাখতে পারত, তাদের দ্বন্দ্বটাকে যদি ইউজ করত, বা ডিপ্লোম্যাটিক্যালি কোথাও রফাতে আসতে পারত, তাহলে জার্মানির এই পরাজয় ঘটতো না। Germany was defeated not in the war front but on the diplomatic front. এই ডিপ্লোম্যাটিক ফ্রন্টে ভারতবর্ষ যদি স্ট্রং থাকে, হোয়াট এভার মিলিটারি উইকনেসেস আর দেয়ার উইল ওভারকাম অ্যান্ড উইল সাকসিড। আর আজকের পৃথিবীতে টেকনোলজি ইজ সো অ্যাডভান্সড, ডিরেক্ট ওয়েপন্স, ইউজ অফ ওয়েপন্স, যুদ্ধের পরিণতির শেষ কথা বলার জায়গায় নেই আর। এখন যুদ্ধের প্লেনটা আলাদা। শুভরাত্রি। বাট উইথ ওয়েপন্স, উইথ মোস্ট মডার্ন ওয়েপন্স, সফিস্টিকেটেড ওয়েপন্স, উইথ ডিপ্লোমেসি একটা মস্ত বড় ওয়েপন। উই হ্যাভ টু রিমেন অলওয়েজ ভিজিল্যান্ট অ্যান্ড রেডি টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ন্যাশনাল বাউন্ডারি। দেখি, Pakistan was created as a buffer state
to counter Soviet influence and also to keep India away from the Asian powers, including nationalist Iran government of Mohammad সেখানে এ তো আছেই একটা প্যারা লাল টুম্পাকে লিখেছে লাল মনিরহাটে চীনের কার্যকলাপ ভারত অত্যন্ত খারাপ ইঙ্গিত। ইয়েস, বিভিন্ন দেশে অপারেশনের সিঁদুর প্রচার কি পক ফিরিয়ে নেওয়ার কোনো কূটনৈতিক কৌশলের একটা অংশ? ডেফিনেটলি। যদি তা না হয় তাহলে এই প্রচারের প্রয়োজনীয়তা কী? ইসরায়েল বিরোধী দলনেতা বাংলার মমতাজ বেগমের মত, নেতানিয়াহুর গাজায় হামাস ধ্বংসের গোপন কার্যকলাপ পাবলিকলি বলে বেড়াচ্ছে আর নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করছে ইসরায়েলের মতো নেতানিয়াহুর। দেখুন, ইসরায়েল তার নিজের স্বার্থ বুঝবে, সে বুঝে নিক। কারণ পৃথিবীতে জিউসদের একটাই জায়গা আছে, ওই ছোটো জায়গাটুকু আছে, ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা ডিস্ট্রিক্টের মানে একটা দুটো ডিস্ট্রিক্টের সাইজের থেকে ছোট। হ্যাঁ, আর থাকার জায়গা নেই। মুসলমানদের 50টা কান্ট্রি আছে, ভাস্ট ল্যান্ড আছে থাকার জায়গা। শুভরাত্রি। আজকে রাখি, শুভরাত্রি। থ্যাংক ইউ।